তোর এই জল নিয়ে খেলা বন্ধ করবি? এখনো 14 দিন কাল, যদি একটা অসুখ বিসুখ হয় ভেবেছিস কি অবস্থা হবে? এই সম করছো বলেই পেটে দানা পানি ঢুকছে। বেশ চাটান চাটান কথা হয়েছে আজকাল। কি করবো বলো? তোমরা একটু মিথ্যেময় আবদ্ধ করে মানুষকে নাটক দেখাও। আমি পারবো না, আমি নিজে কাঁদতেও পারবো না, অন্যকে কাঁদতেও পারবো না। চলার ক্ষমতা নেই, শালা আমার সকাল থেকে সেই বাসি পেটে শুরু করেছিস। আকাশের যা অবস্থা, বৃষ্টি এলো বলে বাবাকে কত করে বললাম এই বর্ষায় বানা নেওয়ার দরকার নেই, শুনলে হয় না। কি গো, জ্ঞানগম্ভীর ফিরলো নাকি? বাসি না হলে পালার কি হাল হবে আজ? আর তোরে আর মামা কি করে? তুই যখন বুঝিস তাহলে গাল ছেড়ে দে। এর যে বড় বালাই আঠাচ্ছ, সেই ন্যান্ত কাল থেকে পথ চিনতে আমরা পথে বেরিয়েছি। জীবনে বাঁশিতে পুরিয়া ছাড়া শিখিনি কিছুই, সব জেনে বুঝে আজ আমি মন। এতে কিছু নাই জেনে তুমি কি ছাড়তে পেরেছো আজও ভিতরে ব্যবসা? ঠিকানা হারিয়ে নিশানা ছাড়িয়ে চলেছি কোনে অজানার পথে। যতই ধর্মের কথা বলে তুমি লোককে বোঝাও মা ঠাকুর, আমি কিন্তু ঠিক করে ফেলেছি। শেষ কোথায়, কি আছে শেষে জানো না? জানবার কথা বুঝলো কি? সব বুঝলো কি তোমাদের? বাবার খুব ইচ্ছে ছিল জয়া দাসের কীর্তন শুনবার। সত্যি এই কেমন ইচ্ছা বাপু তা আমি জানি না। জয়া দাসী কীর্তনের ভক্ত, অথচ জীবৎকালে তিনি তা শুনলেন না। এলাকার লোককে শোনাতে সবচে কীর্তন। মন খারাপ হলে বাবা ঠিক এই জায়গায় দাঁড়িয়ে থাকতেন, শুধু আকাশ দেখতেন। তুই তো দেখছি ঠিক তোর বাবার মতোই হয়েছিস। সেই সন্ধ্যাবেলা থেকে দেখছি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আকাশ দেখছিস। সময় হলে তুমিও মাঝে মাঝে আকাশ দেখো মা, দেখবে আকাশের মতো নিজেকে একা লাগছে। বিষয় রসয় ঝি চাকর হিসেব নিকেশের বাইরে বেরিয়ে মাঝে মাঝে একটা একা পেয়ে যেও মা। একাই তো থাকতে হবে, সাধ্য শান্তির কাজ মিটে গেলেই তুই তো চলে যাবি। এবার তুমিও চলো না আমার সঙ্গে, জীবনের বাকি দিনগুলো আমার সঙ্গে আসামে কাটিয়ে দিও। আমি যাব? তাহলে কে দেখবে তোদের এই শশা গড়া সাম্রাজ্য? সাম্রাজ্য
তুমি আসার আগেও তো সাম্রাজ্য ছিল মা, কখন কে দেখতে? জানিস, বিয়ের পরে তোর বাবা এই বাড়িটা বানিয়ে আমাকে উপহার দিয়েছিলেন। সেই জন্যই তো এই বাড়িটার উপর আমার খুব টান। জানি, কিন্তু শুনেছিলাম তোমাকে বিয়ে করার আগে বাবার আগে শান্তিনিকেতনে একটা বাংলো বানিয়েছিলেন, কখনো গেছো সেখানে? আমার তো আর তোর মতো মাথা খারাপ নয়, আমার মাথা মোটাও নয় যে তোর মতো সময় পেলে নানা আছিলায় শান্তিনিকেতনে গিয়ে নষ্ট নিরে বসা বাঁধার চেষ্টা করে। তুমিও মাঝে মাঝে যেও না মা। না, আমার আগের মায়ের অনেক স্মৃতি আছে সেখানে। যাবো না, আমি ওখানে কখনো যাবো না। কেন যাব? ওখানে উনি তার আগের দরজার বউকে ওই বাড়ি তৈরি করে উপহার দিয়েছিলেন। আমি কেন যাবো সেই বাড়িতে? দরজার বলছো কেন মা? ঠিকই বলছি, শান্তিনিকেতনে পা দিলে সে গেলে তো ওই বাড়িতেই আমাকে উঠতে হবে। সেই জন্য কবিগুরু রবীন্দ্রনাথের শান্তিনিকেতনেই আমি কোনোদিন পা দিলাম না। কিন্তু সে তো সাফ করে বাড়ি ছাড়েনি, বাবার অত্যাচারিত হয়েছে, বাড়ি ছেড়েছে। তুমি যদি সেই সময় বাবার স্ত্রী হতে পারতে বাবাকে মেনে নিতে। আজ শুধু তার শ্রাদ্ধের দিন নয়, আজ তার জন্মদিন। আজকের দিনে তো সেই পুরনো কথাগুলোই মনে পড়লো। বিশেষ দিনে বিশেষ কথাই তো মনে পড়ে মা। চা বাগানের শ্রমিক, রাজনীতির লোক, ভোগ বিলাস, এইসব নিয়ে তো আমি আছি। বাবার মতো আমিও স্বেচ্ছাচার, মধ্য, উচ্ছৃঙ্খল জীবন যাপনে নিজেকে নিমজ্জিত রেখেছি। মা হয়ে পারলে তুমি এসব মেনে নিতে? মেনে নিতেই তো মেয়েদের জন্ম রে, মেনে নিতেই তো জন্ম। শৈশবকালে আমি দেখতাম দাদা ছেলে বলে মা তাকে বেশি আদর আল্লাহ দিয়ে মানুষ করত, মেনে নিয়েছিলাম। কৈশোরে শুনলাম বাবু বয়স হচ্ছে, দেবদাস থেকে সাবধান থাকবি, আর যদি প্রেম করতে হয় তাহলে তেমন ছেলের সাথে প্রেম করি। নিজের প্রথম প্রেমটাকে গলার টিপে বেড়ে মার কথা মেনে নিয়েছিলাম। তোর বাবার স্বেচ্ছাচারিতা জীবন যে আমি একেবারেই চিনতাম না তা নয়, আমি জানতাম। কিন্তু ওই যে সুখের পেয়ালায় চুমুক দিয়ে জীবন কাটাবো বলে সব কিছু বেঁধে নিয়েছিলাম। কিন্তু আজ কখনো কখনো নির্জন নিরালায় মনটা কেঁদে ওঠে। মানতেই হবে, মানতেই হবে আমার সেই একাকিত্বকে। বিয়ের আগে বাবাকে তুমি দেখেছিলে? না, দেখিনি, তবে তার নাম শুনেছিলাম। আমার বাবা একটা সাদা কালো ছবি এনে দেখালেন আমার, বললেন আসামের ভূতপূর্ব জমিদারের ছেলে, 5 গজখানা চা বাগানের মালিক, 10-10টা বিদেশি গাড়ি আছে, পশ্চিমবঙ্গের 3টে বড় শহরে বড় বড় 3টে অট্টালিকা আছে, শুধু সুখ আর সুখ। রাজি হয়ে গেলাম। আমাদের আসামের সেই বিলাসবহুল বাড়িতে তুমি কখনো কোথাও তার কোনো স্মৃতি দেখতে পাওনি? বিয়ের রাতে তোর বাবা একটা 200 ভরি সোনার বাক্স এনে আমাকে বলেছিলেন এই সোনার গহনার বাক্সটা রাখো, যাওয়ার সময় সে নিয়ে যেতে ভুলে গেছে। 200 ভরির গয়না নিয়ে যেতে ভুল? বাবার কথা তুমি বিশ্বাস করেছিলে? কখনো কখনো তাকে দেখবার একবার ইচ্ছা হয়নি তোমার? না 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 না, ওসব আমি মাথায় ঢোকাতেই চাই, আমি ঢোকাতেই চাই না। আচ্ছা আচ্ছা, কোনোদিন আবেগ তাড়িত হয়ে বাবা তোমাকে কোনো ছবি দেখায়নি? না, তবে হ্যাঁ, তোর জন্মের পর আমি তোর বাবাকে বলেছিলাম যে তোমার আগের পক্ষে তো একটা সন্তান আছে, সেও তো তোমার সম্পত্তির অংশীদার হবে, তাই তোমার যা কিছু আছে তুমি আমার ছেলের নামে উইল করে দাও। তোমার শেষ ওই উইলের কথা মনে পড়লো মা? একবার মনে হলো না স্বামী সংসার হারিয়ে সে কোথায় আছে, কেমন আছে? নিজের ছেলের গায়ে স্নেহ চুম্বন দেওয়ার আগে একবার অসহায়, অনাথ, নিরন্ন কচি মুখ তোমার মনে পড়লো না? না না না, মনে পড়েনি, আমার মনে পড়েনি। তুমি তো পারবি যে রাধারানীর সেবায় জীবন যাপন করে তুমি
কতটুকু লাভের বৃথা চেষ্টা করে যাচ্ছ, অথচ বাস্তবে রাধা স্বামী সংসার হারিয়ে কোন অজানায় হারিয়ে গেল, তার খবরও রাখলে না। তোমরা সকাল সন্ধ্যা ফুল জল দিয়ে গোপালের ভজনা করতে পারো, কিন্তু সে তোমার সন্তান নয়। শুধুমাত্র অনিশ কল্পনায় তাকে তোমরা খাওয়াতে পারো, শোয়াতে পারো, অথচ বাস্তবে যার অস্তিত্ব আছে তাকে এত অবজ্ঞা। হারামজাদা ছেলে, কুসংস্কারের দোহাই দিয়ে বাবার পরলৌকিক কাজগুলো তো একটাও সম্পন্ন করলি না, পরলৌকিক কাজ সম্পন্ন করলি না, পরন্তু এই মুহূর্তে তোর সে পূর্ণ স্মৃতির আগুনটাকে উস্কে দিতে মন চাইল, তাই না? কাকা বাবুর বাধায় করা ছবিটা এসেছে কাকিমা। ও মালা চন্দন দিয়ে ওটাকে কীর্তনের ওখানে সাজিয়ে রাখবো। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, তুমি চলো। চলুন। সুন্দরবনের মেয়ে সাতদিনের কন্ট্যাক্ট মেয়েটাকে বুঝিয়ে বলেছো? আরে বাবা, এর আগেও তো আমি আপনাদের দিয়ে বাজার করেছি, বাঁচান পেয়েছি বলছি। আরে দূর, সেরাম ভাবে দালালে আমি কীর্তন গান করে সংসার চালাই। তাহলে ভাবতে পারে যে কীর্তন গান করে সংসার চালাই সে সেরা মেয়ে মানুষের দালালি করছে। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তবে মেয়েটা এই লাইনে কতদিন? কমে বছর। আরে লাইনের মেয়ে হয়তো একেবারে লং ডেটিং নিয়ে এখন পর্যন্ত কোনোদিন যাইনি। ওই বিকেলে আসে, আমার রাত্রে ট্রেনে থেকে দিন। তাই তাই বুঝি? বাড়ির লোকের কেউ কিছু জানবে না কিছু? আরে দূর মশাই, আমি বলছি তো ওই মেয়েটার রোজগারে এখন ওদের সংসার আছে, ওই বাসা ভাড়া করে আছে। বাড়ির লোক সবাই জানে যে কোনো বেসরকারি তাহলে তোমাকে বকশিস কত দিতে হবে? আপনারা হচ্ছেন সমজদার মানুষ, খুশি হয়ে যেটা দেবেন তা দিয়ে আছে। না, এটা 5,000 আছে। খুশি তো? খুব খুশি, খুব খুশি। তা বলছিলাম তো স্যার, বলো একটা বলবো, বলো বলো। যদি একটা বাংলার দাম দিতেন তাহলে আমাকে নোটটা বানাতে হতো। আরে বাংলা বলছো কত? বাংলা বলছো কত? ইংরেজি জানি না আমরা। না না স্যার, না স্যার, না স্যার, একেবারে পোষায় না, একেবারে পোষায় না। আমার 14 গোষ্ঠী বাপ ঠাকুর দাদাও কিন্তু বাঁশি বাজিয়ে তুমি কিন্তু তার সঙ্গে বেইমানি করে। আসলে কি জানেন, বাবা যখন বাঁশি বাজাতেন
বাবার ভক্তেরা অনেকে তার গলায় টাকার মালা পরিয়ে দিয়েছে। বাবা কিন্তু ঠিক এই বাংলাকেই বুকে জড়িয়ে ধরে। বাহ, চমৎকার চমৎকার। বংশ পরম্পরায় তোমরা দেখছি বাংলারই বাহাদুর। হ্যাঁ, বলছিলাম কি স্যার, যদি টাকাটা দিতেন তাহলে আমি সিপিটা খুলতাম। মানে মানে এই বাংলার ক্যান্টিন তো আমার সঙ্গেই থাকে, তাই প্রেম করেছে, বেশ করেছে রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনায় লয়ে ঘাগরি, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশি রে, কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশি রে। হ্যালো হ্যালো, হ্যালো, কে? যশোদা? রিদ্ধি বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি। আরে আর আমি তো বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, তুমি কোথায় আছো? আরে আমি তো বাড়ির সামনে, কিন্তু দেখতে পাচ্ছি না তো। তোমাকে তো আমি দেখতে পাচ্ছি না। যশোদা? রিদ্ধি। হাই। হ্যালো। বিউটি। থ্যাংক ইউ। অনুপমদার সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, অনুপমদা বলছিল আপনার গায়ে কালো শার্ট, কই আপনাকে দেখেও তেমন মনে হচ্ছে না। শুনলাম চা বাগানের মালিক। কেন, চা বাগানের মালিকে বুঝি দুটো শিল থাকে? তা সিগারেট চলে? কাউন্টার দিলেই চলবে। থ্যাঙ্কস। থ্যাংক ইউ। তো ওরা সইছে না বুঝি? আমার কিন্তু একটা শর্ত আছে। কি? আজ থেকে কিন্তু আমি তোমাকে লতা বলে ডাকি। নো প্রবলেম। তাহলে গাড়িতে চাপা যাও। কিন্তু আমারও একটা শর্ত আছে। কি? প্লিজ আজকে রাত্রে আমাকে রেহাই দিতে হবে। জানি অনুপমদা আমাকে সব বলেছে। আরে বাবা, আরে যাই যাই। এই এই লতা, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। শোনো, শোনো, আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুঁতে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব, আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব, আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব। দরজা খোল, সর্বনাশ হয়ে গেছে, দরজা খোল। এই শুনছো? হ্যাঁ
বল পড়ে গেল, সাইক্লোন বয়ে গেছে। আরে রাতে হলে তো বেঁচেই যেতাম রে ঋদ্ধি। কিছুক্ষণ আগে কাকাবাবু কল করে বললেন ভোর 5টায় কামরূপ এক্সপ্রেসে 19 স্টেশনে নামবেন। 19 স্টেশন নামের মানে কই বলা নেই কনে বাবা, হঠাৎ আশেপাশে কারণটা কি? ওই তোর তো মানের মানে আমি বলতে পারবো না রে। যা করবার তাড়াতাড়ি কর, হ্যাঁ, আর এক্ষুনি ওকে পাঠাবার ব্যবস্থা কর। কই কই বাবা, বাবা কি আমাকে সন্দেহ করতে এখানে আসছে? মাও তো কিছু জানালো না। এবার কি হবে? যা করবার তুই একটু তাড়াতাড়ি কর, হাতে সময় মাত্র 30 মিনিট। আমি চললাম, আমি গাড়ি নিয়ে চললাম। লতা লতা লতা, উঠো 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 জলদি উঠো, আরে তাড়াতাড়ি উঠে এখন বেরোতে হবে। পাগল নাকি? ঘুমিয়ে আমার শরীরটা নিদার হয়ে যাচ্ছে। আরে আরে বলা নেই কনে হঠাৎ বাবা ওখান থেকে এখানে হাজির হয়ে গেছে। তোমাকে আমি তোমার চুক্তির ডবল টাকা দিয়ে দেবো। ওঠো জলদি ওঠো। বাবা, হারদালার একটা কথাও বলবে না তুমি। তোর বাবা আসতে বলেই রাতে বেলা আমাকে ভেগাবান্ডের মতো রাস্তা রাস্তায় ঘুরতে হবে? টাকার গরম দেখাচ্ছ? টাকাতেই সব হয়। ওই টাকা গরমটা তুমি তোমার বাবার মুখে ছুঁড়ে মারো, দেখবে চুপ করে যাবে। ও বাবা, তুমি অন্যায় করছো না কিন্তু দাদা। না, আমার ঘুম পাচ্ছে, তুমি শুয়ে পড়ো, ভোর হতে বাকি আছে। উঠো উঠো লক্ষ্মীদি, লক্ষ্মীদি উঠো প্লিজ। তোমাদের এই ভদ্রপাড়া ধরম রাখতে গিয়ে না আমার আর ভালো লাগছে না। এই রাত দুপুরে আমি বাইরে বেরোতেই পারবো না। বাজারি মাগি, আজ যদি আমার মান সম্মান না থাকে ছাড়ো, লাগছে ছাড়ো। ভুলটা আমারই, কেন যে আমি তোমার সাথে এলাম। তোমাদের মতো মিনমিনে ভদ্রলোক মার্কা লোকগুলোর সাথে ভাওনা কেটে যদি পাটা ছাড়াই থাকতাম। আরে আর আমি তোমাকে জোর করছি না, দয়া করে এবারে মতো উদ্ধার করো। এতে 2 লাখ টাকা আছে, তাড়াতাড়ি করো, কুইক কুইক লতা। টাকা 2 লাখ? কত টাকা বাবা, এই প্রথম এত টাকা দেখলাম। 2 লাখ টাকা। দুদুখানে খোকা, এতে যদি ভয় তাহলে এই বাগান বাড়িতে ভাড়া করা মেয়ের সাথে নাই তো রাস্তা হতে থাকবে। শ্যাম রাখি, ফুল রাখি, দুটো একসাথে হয় না, বুঝলে? যত সব। হ্যালো হ্যালো, হ্যাঁ মা। হ্যাঁ বল, তোর বাবা কি পৌঁছে গেছে? আরে পৌঁছে গেলে কি আমি তোমাকে ফোন করতাম? আমি জানতে চাই বাবার কারণটা কি। কই কই তুমি তো আমাকে কিছু বললে না। আরে কি করব বল, বিকেলে তোর বাবা বলল যে কলকাতায় যাবে, আমাকে আবার রাধা গোবিন্দর পায়ে হাত দিয়ে শপথ করে নিলেন। তোকে যেন আমি খবরটা না জানাই, ওই হঠাৎ তোকে গিয়ে কি সারপ্রাইজ দেবে। আমার মাথা প্রাইজ দেবে লোকটা। আমি এই শান্তিনিকেতনে বাংলো এলে বাবা আমাকে সন্দেহ করে, এটা তুমি আমাকে আগে বলেছো। কি কি মনে করো তোমরা আমাকে, তোমাদের এত সন্দেহ? আরে তোর বাবার শান্তিনিকেতনের বন্ধুরাই তো তোর বাবার কানটা ভারী করে। তুই নাকি ওখানে গিয়ে বন্ধু বান্ধব নিয়ে স্ফূর্তি করিস এসব বলে, হয়তো সেই জন্যই তোর বাবা। আরে উনি যৌবনে যেমন ছিলেন তেমনি সবাইকে ভালোবাসেন। মনে রাখো মা, আমি তোমাকে একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, আমি কিন্তু ওই ব্যবসা কিছু করতে পারবো না। আর আমি স্থির সিদ্ধান্ত নিয়েছি, আমি স্থায়ীভাবে এখানে থাকবো। দিদি বাবা আমার মাথাটা ঠান্ডা কর বাবা।
তোর বাবা কেমন একগুঁয়ে মানুষ সেটা তো তুই জানিস। একেই তো মাঝে মাঝে বলেন তুই যদি নিজেকে না পাল্টাস উনার সবকিছু উনি নাকি ওদেরকে 2 ভাগে উইল করে দেবেন। 2 ভাগ উইল মানে? আরে তোর আগের মা। এবার কি হবে? খবরদার খবরদার লতা, একদম বেরোবে না। বাবা খালি তোর করে নিশ্চয়ই যাবে স্নানে, তখন অনুপমদা তোমাকে স্টেশনে রেখে আসবে। এই যে রীতি, ব্যাপার শ্যাম্পেনের সুগন্ধে ঘরটাকে তো তীর্থস্থান বানিয়ে রেখেছ। সারা রাত ঘুমাওনি বুঝি? হ্যাঁ, দেখি মেয়েদের চপ্পল, তাও আবার হিল। তুমি বুঝি আজকাল মেয়েদের চপ্পল পরা ধরেছ? ওই আর কি বাবা, ওই ফ্যাশন। আজকালকার দিনে মেয়েরা ছেলেদের যদি জামা কাপড় পরতে পারে, তাহলে আমরাই বা পারবো না কেন? না, সে তো সত্যি কথাই, কেন পারবে না? তবে পায়ের মাপটা তোমার মেয়েদের মতো হতে হতো বাবা। তোমার আর দোষ কি বলো? তোমার দেখভালের জন্য যে কেয়ারটেকারকে রেখেছি, সে যে তোমাকে কতটা কেয়ারে রেখেছে সে তো বুঝতেই পারছি। আমিও তো সেটা ভাবছি কাকা বাবু, এখানে এই চপ্পলটা এলো কি করে? কুকুরে কি মুখে করে? কুকুরের কথা বলতে মনে পড়ে গেল, আমাদের শোবার ঘরে, তোমার শোবার ঘরে চা বাগানের ছবিটা সরিয়ে দিয়ে তুমি নাকি ওই কুকুরের ছবি লটকে দিয়েছ। চলো তো দেখি কোন প্রজাতির কুকুর সেটা, একবার দেখে আসতেই হয়। আমাকে নাকি এখানকার বন্ধুরা কান মারি করে। আজ কানে, এতদিন কানে শুনেছি, আজ সচক্ষে দেখলাম। আমি ছি 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 কাকা বাবু, ওকে তো রিদ্ধি। যার শুভাগমনে আমার দু চোখে জ্যোতির ছটা লাগে, সে অবশ্যই জ্যোতির্ময়ী। কি নাম তোমার মা? লতা। তা বাবা পাতাবাহার, বিয়ে যদি করবে আমাদের জানাতেই পারতে, আমরা কি বাদ সারতাম? ওই যত সব মিনমিনে ব্রহ্মচারীর দল, ওই বিবেকে যাদের আনন্দের ঝর্ণা ধারা বয়ে, তারা যে বিবেকানন্দ হতে পারে না সেটা আমি অনেক আগেই আন্দাজ করেছিলাম। আপনি যা ভাবছেন সেটা মোটেও নয় কাকা বাবু। আচ্ছা, ওকে তো রিদ্ধির সঙ্গে করে দিয়ে এসেছে। আমি তো করাচ্ছিল না বাবা, 3 মাসের প্রেগনেন্ট। হ্যাঁ, বলছি কি, আর কি? হ্যাঁ গো, ম্যাডাম কি বিয়ে করার ইচ্ছা ছিল না? বিয়ে করার সাহস দেখাতে তো বাহাদুরি লাগে, ও যা মাইনে পাই তাতে। এটা তো ভাববারই কথা। ঠিক আছে, বৌমাকে যখন আমার মনে ধরেছে, তখন বেতনের ব্যবস্থা তো একটা করতেই হবে। শোনো, এই বাড়িতে কোনোদিন মদের বোতল আসবে না, এই শর্তে তোমার বেতন আমি দ্বিগুণ করে দিলাম। কিন্তু তোমাকে কি দিই বলো তো বৌমা? ভেবেছিলাম এটা দিয়ে বৌমা বরণ করব, বৌমা না হোক
বৌমাই তো বরণ করলাম। কি করছো কি বাবা? বিনা নিমন্ত্রণে 9 লক্ষ টাকা হাটটা কেউ দেয়? তোমার রোজগারের হলে দেবার আগে অবশ্যই ভেবে দেখতাম। ওরে বাবা পাতাবার, আসাম থেকে বুড়ি আসামিকে ডাক করাও। নতুন বৌমাকে বরণ করতে হবে না, শোনা মাত্রই যেন ট্রেনে চেপে পড়ে। এবং যাও জম্পেশ করে আমার জন্য এক কাপ কফি করে নিয়ে এসো। সে কি কাকা বাবু, চা বাগানের মালিক হয়ে চায় ওরেছে কেন? আমি বরঞ্চ সাঙ্গালটি এস্টেটের একটা চাই বানিয়ে একটু একটু শোনো, বলুন। তোমার শাড়িটা খুব চেনা চেনা লাগছে। সেবারে শান্তিনিকেতনে এসে আমাদের বিবাহ বার্ষিকীর দিনে তোমার কাকিমাকে পছন্দ করে ওইরকম একটা শাড়ি কিনে দিয়েছিলাম। ওইটাই তো কাকা বাবু, আপনি আসছেন জেনে আমি আলমারি খুলে নিজে এই শাড়িটা পরেছি। কেমন লাগছে? বেশ মানিয়েছে তোমাকে। তা মানিয়েছে, তবে তোমাদের ওই বিবাহ বার্ষিকীর শাড়ি পরা কিন্তু লতার মোটেই উচিত হয়নি। লতা মানে? আমি যতদূর জানি অনুপমকে তুমি দাদা বলে ডাকো। সামাজিক প্রথা মতে দাদার বউ বৌদি হবার কথা। তোমরা কি বন্ধু? না, ওই সমবয়সী আর কি। বয়সে কি যায় আসে ঋদ্ধি? আমি যে কদিন এখানে আছি নাম ধরে ডাকতে যেন না শুনি, আর অভ্যাসটা এখান থেকেই শুরু হোক। কেন ওকে বিড়ম্বনায় ফেলছেন কাকা বাবু? ওই যা বলে ডাকছে ডাকুক না। আমি কি এখন যাবো কাকাবাবু? যাবে মানে? কোথায় যাবে? আপনার জন্য ওপরের ঘরটা ঠিকঠাক করে দিই। বৌমা যখন আলমারি করে শাড়ি বার করতে পেরেছে, আশা করি এই সামান্য কাজটা কষ্ট করে তোমাকে করতে হবে না। চলো বৌমা, যেতে যেতে তোমার বিয়ের গল্প শুনি। যা, এই বিয়ের গল্প মানে তো তোমার বাড়ি গাড়ি বাবা মা থেকে শুরু করে সব বলতে হবে। সব হ্যাঁ বলবে, বাড়ি যেতে যেতে প্রথম দেখা, তারপর আরে সে তো আমার সঙ্গে। ভুলে যেও না লতা এখন তোমার বউ। সব 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 দায়িত্ব তোমার, সব সব তুমি বুঝবে। তাই বুঝি। ওই যে মেয়েটা ভেঙে গেল যে, হ্যাঁ চলে গেল। আরে কোলা নেই কোলা নেই, অত দামি হাতটা পড়ে ওই তো আসতে আবার ও চলে এলো। আরে গল্প যেরকম চলছে চলুক না, এত চিন্তার কি আছে? গল্প যেমনই বলতে থাকবে তেমনই বলতে থাকবো। হ্যাঁ আর তাছাড়া পুরোটা কতদিনের জন্য এসছে এখানে? পুরো নয়, আস্তে আস্তে বলছিল পরশু ফিরে যাবে। এসে যা হলো, বৌমার আদরে বেতাল না হলে ফিরবে বলে মনে হচ্ছে না। আরে কি এই, একটা সিগারেট হবে? সিগারেট হবে? এই বাবার হয়ে আমি সব নামিয়ে দিয়ে এসেছি, ওই সিগারেট টিকার আবার হবে না। ঠিক আছে, আমার কাছে আছে। চলো বৌমা, তুমি আসবে নাকি আমি উপরে উঠে যাব? যাও, যাচ্ছে। ধুর শালা, একটু যে শান্তিতে যে সিগারেটটা যে টানবো তারও কোনো উপায় নেই। ভাল লাগে না। না, এখন সতী সাবিত্রীর মতো শ্বশুরের সেবায় মন দিতে হবে। না না, আর টেনে দিয়ে যাই। ধুর বাবা, জলদি যাও। যাই কাকা বাবু। নেমে চলে জলদি জলদি। আর শাড়িটা কি হলো? জলদি যাও। এই চলে গেল যাবার। আর যদি মালটা ভেঙে যায়? হ্যাঁ আরে অত দামি হাতটা পড়ে যদি ভেঙে যায়? হ্যাঁ চল তাড়াতাড়ি চল 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 চল। সাত সকাল কেন শুধুই কাঁদে। এই গানটি সলিল চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে অনামী যাত্রা সমাজের একটি আন্তরিক নিবেদন। নিত্যকার স্বপ্ন যায়
মায়ার কেন বাঁধে মন মাতাল সাত সকাল কেন শুধুই কাঁদে কিছু চিনি না রে কে আপন আর কে বাজিব মোর মন লাগে না কাজে সব চেনা লাগে মনে হয় কিছু চিনি না রে কে আপন মোর মন লাগে না কাজে কি ফিরা প্রাণ বিনা কেন মিছে সাধে মন মাতাল সাত সকাল এইসব সামনে আমাদের হবে না বুঝলে আমাকে কোনো কোনো মিটে দাও আমি ভোট ট্রেনে চলে যাবো ছাড়ো না সম্মানে এখন অনেক মেঘ জমেছিল ঝড় উঠতে এখন অনেক তোরা বস আমি আসছি ছাড়ো বাবাকে তোমরা ট্রেনে চাপিয়ে দিয়ে এলে ভুলটা আমারই আমার জন্যই তুমি আজ সমস্যায় দল কেন যে সেদিন পাট থেকে বারাঙ্গনা ভাড়া করতে গেছিল জবানে লাগাম দেরিদ্দি কাকা বাবুর হুকুম 4 দিন বাদে আমাদের সবাইকে আসাম যেতে হবে এবার কি হবে ভেবে দেখেছিস চলি রে গুড নাইট চলি গুড নাইট Good night. Good night. যখন তখন অসভ্যতম করবে না বলে দিলাম আচ্ছা করো না যাও তো এইসব আলতা পাল্টা সাজ সং বদলে এসো এই মাল নিয়ে ওরা এরকম কাংলা পানে কেন করছো সবকিছু তো পুড়িয়ে যাচ্ছে না একটা গেল আর একটা গৃহিণী কাকা বলে তুমি একদম দেখিয়ে দিলে থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ আমার সম্মান বাঁচিয়েছ আমি তোমাকে বকশিস দেব এবার শীতে কাশ্মীর আবার তোমার সাথে আমার পোষাবে না তোমার সাথে বাধা থাকতে কোনো গরজ নেই আমার আমি কাল ধরে ট্রেনে চলে যাব তবে মাঝে মাঝে কেমন ভয় করছে কেন কিসের জন্য কিচ্ছু বুঝতে পারছি না ভয় ওটা ভয় নেই লতা দুর্বলতা তবে তোমার বাহাদুরি আগে মানতে হবে একদিনের পরিচয়ে বাবা তোমার
প্রশংসায় আত্মহারা। যাওয়ার সময় আমাকে বলে গেছে, এমন এমন লক্ষ্মী বউ যেন আমার কপালে কেক বানাচ্ছিলে? না, ঠিক তুমি কি নেবে তো তুমি বানিয়ে নাও, আমি আসছি। বানালে? না, বানাইনি। কি হবে? তুমি খাও, তুমি বানাও, আমার দরকার নেই। তোমাকে ভাড়া করে নিয়ে এসেছি। বললাম তো চলে যাব অনেক দূরে। তুমি তোমাকে নিয়ে আর বেশি খেলতে চাই। অনেক করেছ, বেশ বেশ ভালোভাবেই করেছ, কিন্তু কিন্তু তোমার দিক দিয়ে আবার ভেবে দেখো তো, এইভাবে তো চিরকাল চলতে পারে না। বাবা যদি জানতে পারে যে তুমি কি বস্তু, তাহলে আমি তা কি কথা? তুমি আমার মান সম্মানের চাবিকাঠি আগলে বসে থাকবে, তা হয় না। তোমাকে ভয় করে চলতে হবে, তোমার মন মর্জির জন্য সব সময় তটস্থ থাকতে হবে, তা করতে পারে না। তাই আমি ভেবে সিদ্ধান্ত নিয়েছি যে আমার উপর ভালোবাসা, আমার উপর অধিকার জন্মানোর আগে তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। যা কিছু পাওনা গন্ডা ছিল সব মিটিয়ে দিয়েছি, কিন্তু আরো কিছু দেব। তারপর সেটা কি আমার ভাবনা? না, তোমার কথার মধ্যে একটিরও মিথ্যে নেই। বিশ্বাস করো, আমি তো তোমার বইয়ের ভূমিকা অভিনয় করতেই চাইনি,
শুধুমাত্র তোমার সম্মানের কথা ভেবেই আমি তো করেছি এটা। তুমি কেন বলতে গেছ সেটা ভাবছি আমি বুঝতে পারিনি। শাস্তি দিলে আমার উপর, আর হয়ে গেলে ওই অনুপন্দার উপর। তুমি যে জন্য এখানে এসেছিলে তার আর প্রয়োজন নেই। তুমি মিশিয়ে এখানে পড়ে আছো কেন? বললাম তো চলে যাও, কিন্তু তোমার বাবা যে বললো তোমার সাথে আমার আসামে যাওয়ার কথা, যদি সামলাতে পারো কোনো অসুবিধা নেই, আমি কাল ভোরেই চলে যাব। কিন্তু তোমার বাবাকে বলো আমি সবকিছু নিয়ে চলে যাচ্ছি, আর ভোরেই যাবো। ভাবছি তুমি কার সঙ্গে যাবে? তোমার সেই দালাল কাকাকে খবর না দেবে? না, তোমাকে আমার জন্য চিন্তা করতে হবে না। আমি তোমার আমি বাড়ির সব গয়নাকাঠি নিয়ে চলে যাচ্ছি, আর পরেই চলে যাব। লতা দেখো, আমাকে বলবো জন্য বলবো, আমি আমার দিকে দেখো, দেখো আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তোমাকে তো আমি ঠকাইনি লতা, বলো ঠকিস? কি বা ক্ষতি করতে তুমি আমার? তোমার সঙ্গে না হলে তো টাকার বিনিময় অনেকের সাথেই শুয়েছি। তবে যে জন্য আমাকে শান্তিনিকেতনের এই নির্জন বাড়িতে নিয়ে এসে শুধু দায়িত্ব পালনে বাধ্য, আর শুধু ঝগড়া করেই কাটিয়ে দিলে। এক ঘরে বেহুশ মাতাল হয়ে রাত কাটালে। কেন আনলে আমার? কেন আমার যশোদা নামের বদলে আমাকে লতা বলে ডাকলে? কেন আমাকে আনলে এখানে? কেন বলো, কেন আনলে আমাকে এখানে? কেন? ছাত্র জীবনে সুবোধ বসুয়ের বারাঙ্গনা নামে একটা উপন্যাস পড়েছিল। নিজেকে গল্পের নায়ক ভেবে তোমার নাম রেখেছিলাম লতা। বুঝলাম জীবনকে নিয়ে সাহিত্য রচনা করা যায়, কিন্তু সাহিত্যকে অবলম্বন করে জীবন চালানো যায় না। তুমি ঠিক বলেছ। ভাড়া করা পেশার অন্তরালে সত্যি এক সুপ্ত লোভ আমাকে পেয়ে বসেছিল ঋদ্ধি। ভোর হয়ে এলো। অনুপমদাকে বলি তোমাকে স্টেশনে দিয়ে আসবে।
সিগারেটটা দিলে আমিও সিগারেটটা ধরাতে পারতাম। বেশ মানিয়েছে তোমাকে, যেন নিশুতি রাতের রাধা। বই পড়ার চর্চা আছে এখন? কি করে বুঝলে? না, কথাটার মধ্যে একটা কবিতা কবিতা ভাব পেলাম তো, তাই বলে শুনলাম তুমি নাকি আসামেই থাকো। তো অত বড় স্টেট সামলে বই পড়ার সময় পাবো? আমি যুক্তিগত কারণে অবিশ্বাসী, অবিজ্ঞানে অবিশ্বাসী। কিন্তু তুমি, আমি মদের পেগ হাতে বার ড্যান্সার অনেক দেখেছি, কিন্তু রাধার হাতে জ্বলন্ত সিগারেট এই প্রথম। একটু বাদে এসে হা কৃষ্ণ করুণা সিন্ধু বলে আসন মাতাবে, সে রাধা বেশি। কীর্তনিয়াদের হাতে কলকে রেখেছ? দেখনি? অপেক্ষা করো, নেশা চললেই ছাদে আসবে। মহিলা কীর্তনিয়া বলে কি আমাকে রাতে রজনীগন্ধা মনে হলো তোমার? তুমি কিছু মনে করো না প্লিজ। আসল ব্যাপার আমি সেটা বলতে চাইনি। আসলে এদিকে মহিলারা ওপেন নেশা টেশা করে না, তো তাই আমি রসিকতা করে বললাম। এই তুমি ডোন্ট মাইন্ড প্লিজ, কিছু মনে করো না। তোমার সেই বাবাকে যেতে দেখলাম মনে হচ্ছে, ওটা কি তোমার বাবা? আরে তুই এখানে? তোর মা খুঁজছে, সবাই বলছে বৃষ্টি যখন থামবে না তখন কি আর করা যাবে, ঘরে বসেই কীর্তন করতে হবে। ঘর সাজানো চলছে তো। আর বিচার তোমার বাবা? হ্যাঁ, মানে কপিল গোসাই। দেখলেই বোঝা যাবে। আচ্ছা, কীর্তন কি তোমাদের বাড়ি বাড়ি পেশা? বলতে পারো, তবে আমি এটা ছাড়তে গেছি, কিন্তু পারলাম কোথায়। তোমার বাবা মানে যাকে আমি ফোনে বায়না করেছিলাম, শুনলাম তিনি নাকি সংসার থেকে বই যাবে। খুব ছোট থেকে কীর্তন করতে করতে তিনি কি গোসাই হয়ে গেছেন। কিন্তু তোমার মতো বার ডান্সার কি করে লাইনটাকে উপযুক্ত মনে করলো, সেটাই তো বুঝতে। গফুর গোসাই মানে উনি হচ্ছেন আমার একমাত্র মায়ের তৃতীয়। তাহলে প্রথম পক্ষ? জানি না, শুনেছি সে নাকি আসামে থাকে। তবে আমার মাকে সংসার ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। কেন হয়েছিল কিছু জানতে চাও তুমি কোনদিন? জমিদারের রক্ত ওদের চরিত্র বোঝা বড় শক্ত। বাই দ্য ওয়ে, আমার ব্যক্তিগত বিষয়ে তোমার তো ইন্টারেস্ট নাই? কৌতূহল থাকাটাই স্বাভাবিক। আসলে দেশে এত কীর্তনিয়া থাকতে সেটা তোমাদেরই নীতি হলো। নো ডাউট আমার মা ভালো কীর্তনিয়া, তাই নেওয়াটাই স্বাভাবিক। তা মানতে হবে। কিন্তু আমি শুনেছি আমি নাকি ওই মন্ত্র উচ্চারণ করে পিণ্ডদান করে আমার বাবার স্বর্গে যাওয়ার ব্যবস্থা করিনি বলে তোমার বাবা, আমি তোমার দ্বিতীয় পক্ষের বাবা নাকি আমাদের বাড়িতে জলস্পর্শ করবেন না। বৈরাগী তো, তাই বাড়াবাড়িটা বড্ড বেশি। আসরে যাওয়ার আগে অনেক শিল্পীর এরকম একটা অভ্যাস, তা সে যাত্রা নাটকের শিল্পী হোক আর দেখো দেখো দুজনের অবস্থা দেখো, যেন রতনের রতন যে সরকার থেকে সম্মানপ্রাপ্ত সেরা শিল্পীর মুখে অমৃত সেবনের ভাষা, আর অন্যজন সুরের জাদুকর, হাতে যার বাঁশি। তোমার সেই
দালাল কাকা না? ধীরেন কাকা। তবে তিনি সেই পেশা থেকে মুক্তি পেয়েছেন। আর মেয়ে পেশা? আমি শান্তিনিকেতনে 3 বছর আগে পেশাকে ছেড়ে এসেছি। আর ধীরেন কাকা ভগবানের কাছে সুন্দর স্বীকার করে ঈশ্বরের কাছে বার্ষিকীর মধ্যে মেনে নিয়েছে। ওরা যেভাবে নেশা করছে কথা বলতে পারবে তো? আসলে গান করতে পারবে তো? যত সব বললো মাথা দিতে ভালো বাজাই বলে কি সবসময় মদ গালে ডুবে থাকতে হবে নাকি? কিরে পারবি তো? এই আসরটা উত্তরে দিলে 2000 টাকা বকশিস। সারা জীবন এই মদের মধ্যে ডুবেছিল প্রশ্ন। কোনদিন শুনেছ কি যে মা সরস্বতী কোন আসরে পার হতে হয়েছে? বস্তু বুকটার ভিতরে একটা চাপা কষ্ট থেকে গেছে রে কানা। আমরা নেশা করলেও যে আমি শিল্পী, এটা কে বুঝে বল? আরে বাবা, যে রাধে সে চুলো। পার করো বলে অসময়ে জাগিয়ে দিলে। ভক্ত বাবা কারাই আমি দেখে আসি নদীর তীরে বসে কে নৌকা হেলায়। আরে বাবা, এই নৌকারে ছুঁয়ে ফেলে লুটিয়ে বড় আমার মনে হয় মাগি এসেছে। নৌকা ছুঁয়ে ফেলে তাড়াতাড়ি জলদি করে লুকিয়ে রাখা, দেখতে পেলে সবটা নিয়ে যাবে এক ফলকে। আরে বাবা, আরে দাদা, চাবুকটা তো পুড়ে যাবে। আর লুকিয়ে লাভ নেই কাকা, তাড়াতাড়ি নিচে চলো। তোমাদের এই 2 লোকের জন্য না আমরা গাল মন্দ শুনি পুরো গোটা দল। চলো চলো চলো। নমস্কার, আমি আপনাদের এই ফোন করে বায়না করেছিলাম। আমি হচ্ছি প্রয়াত সমাপ্ত সান্যালের দ্বিতীয় সন্তান
দ্বিতীয়? আমরা তো একমাত্র জানতাম। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছেটা কি? আসরে আসুন, সব জানতে পারবেন, সব ক্রমশই প্রকাশ্য। যত সব ভণ্ড মাতাল সারাক্ষণ মদ গালে ডুবে থাকে, তাই নাকি সবকিছু করে ভালো পাকাবে, ভালো কি বলবো। তা বলি, যার সাথে নালিশ করছিস সে কি তার থেকে আতরের গন্ধ বেরোচ্ছে? আরে ছোট মুখে বড় বড় কথা। হ্যাঁ, সত্যি কথা বললেই তো ছোট মুখ। কি আর করবো, তোমাকে আমি কবে থেকে বলছি মা, এই মাতালটাকে দল থেকে তাড়াও। আরে তার আগে তোর বাবাকে আগে তারা। বীরেন্দ্র সেই আগে থেকে মানে এই দলে বাঁশি বাজায়, এখন থেকে বাজাচ্ছে, আর তোর জন্মের আগে থেকে। আচ্ছা মা, আমিও তো শুনেছি আমার জন্মের আগে তোমারও অন্য কোথাও অনেক অবদান ছিল। আচ্ছা, অবদান থাকলে কি সব মেনে নিতে হবে? 2 বছরের মেয়েকে কোলে নিয়ে তুমি যে সংসার ছেড়েছিলে মা, কোনোদিনও তো সেই মানুষটা আমাদের প্রতি কোনো কর্তব্য করেনি। সময়কে মেনে নিতে শেখো মা, এই মাতাল ফাতাল সব দল থেকে তাড়াও। এসব হচ্ছেটা কি রা? সবাই আসরে চলে গেছে আর তোমার সাজতেই এতক্ষণ? এই যে মেডেলিস্ট মিস্টার গোকুল কুমার বৈরাগী, মুখ দিয়ে তো একদম চন্দনের সুবাস বেরোচ্ছে। ধীরেন কোথায়? স্টেশন থেকে কদম গাছে উঠে আছে, নামানো হোক তাকে। ওদিকে আসরে তো সব মানুষজন আমার মাথায় মুকুর মারবে বলে বসে আছে। সেটা এখনো নামেনি বুঝি? আমি তাহলে দেখে আসি। এই শোনো, আসরে তো দেখলাম সেরকম লোকজন নেই, শুধু বাড়ির লোকজন আর নিমন্ত্রিত অতিথি কজন। তোমার তো তারা কিসের বলো তো? তোমার কি সবেতেই তারা? সেই 30 বছর আগে তোমার তারার জন্য আমার পা ভেঙেছিল, এখন আমি নুলো হয়ে রয়ে গেলাম। কি বললে? নুলো হয়ে আছো? বাচ্চা কোলে করে পথে পথে ঘুরছিলে। ভুল আমারই। সেদিন যদি ইস্কনে না যেতাম তাহলে তোমার সাথে দেখাও হতো না, আর এত মায়াতে জড়াতাম না। জায়গাটার নাম মায়াপুর কে যে রেখেছিল কে জানে? মেয়ের সামনে আর মুখ খুলিও না। হ্যাঁ, মায়া মায়া তোমার অনাথ জয়াকে দেখা হয়নি? মায়ার কারণ ছিল অন্য, আশ্রয় দেবার নাম করে একমাত্র জোর করে তুমি আমাকে তোমার সঙ্গে থাকতে বাধ্য করেছো। আর সেই তাড়াহুড়ো জীবনের সবটা সময় আজ আমাকে তাড়া করে বেড়াচ্ছে। ওরে বাবা, থামবে তোমরা, এটা তোমাদের বাড়ি নয় বাবা। ও যত সব কি কুক্ষণে যে এই টিকিধারী লোকটার সাথে আমার আলাপ হয়েছিল কে জানে। প্রথমে বোন বলে আদর করে বাড়িতে চললো, আর তারপরে মাস যেতে না যেতেই তোর ঠাকুমাকে দিয়ে আমাকে জোর করে ওর সঙ্গে থাকতে বাধ্য করলো। এসব পুরনো কাসুন্দি খেটে কি লাভ মা, কি লাভ বলতে পারো? এসব ঝামেলা যেন আমার ভালো লাগে না। দাও শালা। তোর মতো আমার স্বপ্ন তো আমিও দেখতাম রে, কিন্তু চাওয়া পাওয়ার মধ্যে যে এত ফারাক আমি তো বুঝিনি রে, আগে বুঝিনি। তুমি লেখাপড়া জানা সচেতন মেয়ে হয়ে কি করে গো আবেগে বসে এত বড় ভুল করে ফেললে? তুমি আসলে কাজটা একদম ভালো করনি মা গো। আর আমি লোকটা বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে আমাকে যেভাবে অস্বীকার করবে সেটা তো বুঝতেই পারিনি রে। মানুষ বেঈমান, জানি সে ঠকাতেই পারে, কিন্তু ফুল জল দিয়ে দুবেলা যাকে পুজো করেছি সেও যেভাবে ঠকাবে আমি তো বুঝতেই পারিনি। আর তোর বাবা ওই ভগবানের স্থান থেকে আমাকে তুলে নিয়ে আসলো, আর ভগবান বুঝতেও পারলো না, ভগবান বুঝতেও পারলো না। আচ্ছা মা, তোমরা কি এমন কম ঠকাচ্ছ শুনি? আমি হলপ করে বলতে পারি মা, তুমি যদি এইসব ছেড়ে দাও, সিনেমা সিরিয়াল যাও না মা, তাহলে এতদিনে তো অস্কার পেয়ে যেতে। কেন করলে না এগুলো? সত্যি সারাদিন একদম সময় পাইনি, আপনার সঙ্গে দেখা করতে আসবার এতটুকু সময় করে উঠতে পারিনি। তারপর আপনি আসরে যাওয়ার আগে ভাবলাম দেখা করে যাই, তাই দেখতে এলাম দিদি। গত বছর আমাদের আসামের খুব কাছেই একটা জায়গায় আপনার কীর্তনের আসর ছিল। আপনার আসরে যাবো বলে কত বললাম,
কিন্তু উনি কিছুতেই রাজি হলেন না। শেষে কাজে ছুতো করে উনি নিজেই কোথায় চলে গেলেন। কিন্তু সেই দেখুন, উনার অবর্তমানেই আপনার সঙ্গে আমার দেখা হলো। হ্যাঁ, আসলে আমি ঋদ্ধির মা। আমাদের টি এস্টেটের কাছেই তো আপনি গেছিলেন আসলে কীর্তন করতে। হ্যাঁ, আসামি তো আমাদের আদি বাড়ি। আপনি সেখানে কীর্তন করে চলে আসবার কয়েক মাস পরেই উনার স্ট্রোক হলো। তাই উনার চিকিৎসা করাতেই কলকাতা এসে কলকাতার বাড়িতেই থেকে গেছি। আপনাদের তো কোনো অসুবিধা ছিল না? আপনি তো চিকিৎসা করাতেই পারতেন। হ্যাঁ, এপ্রিল মাসেই তো আমেরিকা যাওয়ার টিকিটটা কাটা ছিল। কিন্তু কি আর করা যাবে বলুন, নিয়তি কি নবদ্যতে। জানেন, মারা যাওয়ার আগে গত 3 বছর উনি আপনার কীর্তনের ভীষণ ভক্ত হয়েছিলেন। উনার অন্তিম ইচ্ছেতেই তো আপনাদের দলকে এখানে আনা। দিদি, দিদি কি হলো? আরে কি হলো দিদি? দিদি, আপনার শরীর খারাপ লাগছে? মানে আপনি অসুস্থ বোধ করছেন নাকি? রিদ্ধিকে নাকি? রিদ্ধি, রিদ্ধি, রিদ্ধি। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরষায়। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরষায়। এসো ঝড়ো ঝড়ো বৃষ্টিতে, চলো ভরা দৃষ্টিতে। এসো কোমল শ্যামলা চলে এসো, তুমি চলে এসো এক বরষায়। যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়। খবরদার, খবরদার, তোমার এই নোংরা শরীরে স্পর্শ করবে না আমাকে। 3 দিন 3 রাত ধরে তুমি অফুরন্ত মদ খেয়েছ, বাইরে এনে নাচিয়েছ, মুঠো মুঠো টাকা উড়িয়েছ। 3 দিন ধরে মেয়েটা জ্বরে ভুগছে। আমি মাথা যন্ত্রণায় বিছনায় শুয়ে শুয়ে কাতরাচ্ছি। এখন এখন তোমার কামড় কামড় দিল। তোমাকে মানুষ বলে ভাবতেও আমার ঘেন্না করছে সমাপ্ত। 3 বছর ধরে মনের গহীনে তোমাকে খুঁজছি জয়া। আমাকে আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না। জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে আজ আমি অথর্ব। এই বঙ্গু মানুষটা রাতটা ধরো জয়া। কেন 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 আমি কেন? তোমার ছেলে আছে, বউ আছে, বিপুল ঐশ্বর্যের অহংকার আছে। তা হয়তো আছে, কিন্তু কিন্তু এত কিছুর মাঝেও আজ আমি অসহায়, বড় একা। আমার শরীরটা পড়ে গেছে, সবাই দেখেছে সেটা, কিন্তু মন বসন্তের বেসুরো বাতাসে মনটাও পুড়েছে জয়া। কেউ দেখেনি সে গভীর কত, আমি কাউকে দেখাতে পারিনি। এখনো মদ খাও,
ভাড়া করে বাইজি আনো, মুঠো মুঠো টাকা ওরাও, অর্থের অহংকারে চেপে ধরো নতুন বউয়ের এলো চুল। ভুল করেছিলাম জয়া, একবার কি আমাকে ক্ষমা করা যায় না? আমার কৃতকর্মের জন্য আজ আমি বিধ্বস্ত। শুনলাম বেশি বয়সে এসে ভগবানের নাকি শরণাপন্ন হচ্ছ। কেন কেন সমাপ্ত পাপস্খলন করবে? গোবিন্দ তোমার সব অপরাধ মাফ করে দেবে। অপরাধ তো করেছো তুমি আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, আমার সাথে। সংসার ছেড়ে 2 বছরে ছোট মেয়েকে নিয়ে আমি স্টেশনে স্টেশনে ঘুরেছি। মন্দিরের চাতালে লকলকে শেয়ালের জিহ্বার সামনে বসে চিৎকার করে কেঁদেছি। কোনোদিনও অনাহারে, কোনোদিনও অর্ধার দিন কেটেছে। প্রথম দিকে ভেবেছিলাম তুমি হয়তো ব্যাঙ্গালোরে মায়ের কাছে চলে গেছো। আমার ম্যানেজার কলও করেছিল, কিন্তু ওদিক থেকে কোনো উত্তর আসেনি। পরে শুনেছিলাম তোমার মা কোন এক প্রবাসী ফরাসিকে বিয়ে করে বিদেশে চলে গেছে। একবারও জানতে চাইলে না তো আমি কোথায় আছি? জেদের বসে একেবারে বিয়ে করে ফেললে। সবাক সমাপ্ত সান্নাল সেদিন একটা নির্বাক নারী চেয়েছিল জয়া। অর্থ, বিষয়, বৈভবে যে ডুবে থাকবে, কোন কৈফিয়ত চাইবে না। আমার ভেঙে গেছে, আমার পাপের ভরা শরীরটা আজ বিধ্বস্ত। তখন থেকে আমার অন্তরাত্মা তোমাকেই খুঁজছে জয়া। খুঁজে পেলে ঠিক করতে, ফিরিয়ে দিতে পারতে আমার জীবন থেকে হারিয়ে যাওয়া 30টা বছর। না, আমি ফিরে যেতাম তোমার 30 বছরে। এসো সমাপ্ত, তুমি শক্ত করে আমার কাঁধ দুটো ধরো। তুমি গুটি গুটি পায়ে ঠিক হাঁটতে পারবে আমার আগের মতোই। 2 বছরের মেয়েকে কোলে নিয়ে আদর করতে পারবে। তুমি আবার উঠে দাঁড়াবে সমাপ্ত, আবার উঠে দাঁড়াবে। খোলা ছাদে চাঁদনি রাতে আমি তোমার বুকে মাথা রেখে গাইবো। যদি মন কাঁদে তুমি চলে এসব কি হচ্ছে মা? ও মা, বাবা ফিরে এসো সমাপ্ত। যতদিন বাঁচবে আমি তোমাকে এইভাবেই গান শোনাবো। ফিরে এসো সমাপ্ত। ডাক ডাক যশোদা ডাক। তোর ডাকে যদি বলির লোকটা শুনতে পায়, ডাক। কি হলো মৃত্যুঞ্জ? মেয়ের মুখোমুখি দাঁড়াতে এত ভয়? কাপুরুষের মতো পালিয়ে গেলে?
করিনি। কি ভেবেছো তুমি? কি ভেবেছো স্ত্রী সন্তানের অভিশাপ থেকে মুক্তি পেতে কৃষ্ণবাজে বৈতরণী পাঠাবে? বাবা বাবা পারবে না, বাবা পারবে না। সন্তানের মুখে আধো আধো ডাক শুনতে তোমাকে এখানে আসতেই হবে বাবা গো। বাবা তোমাকে এখানে আসতেই হবে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে এখানে? আমি সব জানি মা। বাবা মারা যাওয়ার আগে আমাকে সব বলে গেছে। ও বাবা বাবা বাবা, অনেক লড়াই করে তুমি জীবনে যুদ্ধে জয়ী হয়েছ। সামান্য এই চোখে ভেঙে পড়া তোমার সাজে না মা, সাজে না। ও মা, কষ্ট নিয়ে বেঁচে থাকাটা হচ্ছে বড় কষ্টের হবে বাবা, বড় কষ্টের হবে। বেঁচে থাকতে আপনি যখন প্রথম দৌড় দিয়েছিলেন তখন আপনার চোখ, হাত, পা, মাথা কিছুই ছিল না, তবু আপনিই জিতেছিলেন সেদিন। আজ নিরাশ হলে হবে? কেন ভাবছেন আপনি হেরে গেছেন? এখন তো আপনার সবকিছু আছে, হাত পা আছে, শিক্ষা আছে, প্ল্যান করার মস্তিষ্ক আছে, তবুও নিজেকে হারিয়ে ফেললে হবে? জীবনের প্রথম দিনে হার মানেননি। 40 কোটি শুক্রাণুর সাথে মরণপণ যুদ্ধ করে ক্রমাগত দৌড় দিয়ে কারো সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় একাই বিজয়ী হয়েছিল। আজ নিরাশ হলে হবে? কেন ভাবছেন আপনি হেরে গেছেন? আজ হতাশ হলে হবে? কেন একজন আপনার জীবন থেকে চলে গেলে সেটা মেনে নিতে পারছেন না? মারা যাওয়ার আগে বাবার যা কিছু স্থাবর অস্থাবর সম্পত্তি ছিল তা তোমাদের দুজনের নামে উইল করে গেছিল। না, তোমরা এটা নিয়ে আমাকে পিতৃ দায় থেকে মুক্ত করো। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক ভরসায়। যদি মন